সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। আমার প্রতিবাদের জায়গা তো এটাই যে আমি সংস্কৃতির মাধ্যমে, গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে আমার প্রতিবাদ জানাবো। আমরা শান্তি ও সাম্যের অসাম্প্রদায়িক বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতেছে। কোনো একটা অংশের যদি উপরে কোনো আঘাত আসে সেটি আমরা মেনে নেব না। যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ, ভূমিকা রাখতে হবে ধর্মীয় নেতাদের। আমার যদি কোরআনের অবমাননা করে, কোরআন আমাকে কোনো অথরিটি দেয় নাই আমি গিয়ে তার ধর্মের কোনো কিছু ভাঙবো, সেটা তো ফিতনার মধ্যে পড়বো, আরো বড় অপরাধ। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার আগে মসজিদের মাইকে উস্কানিমূলক বক্তব্য দেন মুয়াজ্জিন, দাবি গ্রামবাসীর। জড়িত জামায়াত শিবিরের স্থানীয় নেতাকর্মীরা। পুরানো ছবি ও ফুটেজ ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দিচ্ছে একটি মহল। পোস্ট বা শেয়ার দেওয়ার আগে সতর্ক হওয়ার আহ্বান, পড়তে হতে পারে আইনি জটিলতায়। আমরা অপেক্ষা করছি আমাদের জন্য। সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী কর্মসূচিতে বিএনপি নেতাদের হযবরল অবস্থা। লন্ডনের নির্দেশনার অপেক্ষায় না থাকার আহ্বান জাফরুল্লাহর। 3 দিন আটকে থাকার পর প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে ফিরছেন 3 শতাধিক পর্যটক। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় স্পিডবোট ও ট্রলার চলাচল শুরু। টি-20 বিশ্বকাপে আজ ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের। মাস্কাট থেকে সবশেষ খবর জানাবো আমি সাজিদ মুস্তাহিদ। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। অন্তত কয়েক লাখ নেতাকর্মীকে নিয়ে শোভাযাত্রাটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে দলের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে নির্মূল না করা পর্যন্ত আওয়ামী লীগ মাঠ ছাড়বে না। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কে দিচ্ছে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কুমিল্লা থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের আবাসভূমি তথা মন্দির ভাঙচুরের বর্বর হামলার ঘটনা। সবশেষ গেল রোববার রাতে রংপুরের পীরগঞ্জেও অগ্নিসংযোগ করা হয় অন্তত 3টি হিন্দু গ্রামে। চালানো হয় মধ্যযুগীয় নির্যাতন। ধর্মকে পুঁজি করা অপশক্তি যখন দেশব্যাপী এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে চলেছে, তখন এসব প্রতিহতের ডাক দিয়ে মাঠে নামল আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার আয়োজন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে কার্যনির্বাহী সংসদের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশ নেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। কয়েক লাখ নেতাকর্মীকে নিয়ে শোভাযাত্রাটি গনি রোড ও দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। খোলা ট্রাকের উন্মুক্ত মঞ্চে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজপথে এখনো সক্রিয় আওয়ামী লীগ। জবাব দেয়া হবে প্রত্যেকটি অপকর্মের। রাজপথে আছে যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, রাস্তায় থাকবে। আওয়ামী লীগ এই অপশক্তিকে মোকাবিলা করবে। এদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে প্রস্তুত। বিএনপির উস্কানিতেই রাজনৈতিক অপশক্তি দেশের স্থিতিশীলতা নষ্টের পায়তারা করছে বলেও অভিযোগ ওবায়দুল কাদেরের। নির্বাচন সামনে, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে গোলাবাড়িতে মৎস্য শিকার করতে চায়। এদিকে সারা দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে তারা দ্রুত দোষীদের গ্রেফতার সহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া মানববন্ধন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। চিত্রকর্ম প্রদর্শনীর মধ্য দিয়েও জানানো হয় দুষ্কৃতিকারীদের রুখে দেওয়ার দাবি। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তির শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা থেকে হামলার ইন্ধনদাতাদের খুঁজে বের করার জোরালো দাবি জানানো হয়। দেশের উন্নয়ন এবং অগ্রগতি ব্যাহত করার জন্য যারা অশুভ কাজ করতেছে তাদের বিরুদ্ধে এক হয়ে এটার প্রতিবাদ করুন। আমরা সবাই সম্প্রীতির মধ্যে দিয়ে এগিয়ে নিতে চাই বাংলাদেশটিকে। হামলাকারীদের বিচার দাবি করেন ময়মনসিংহ জেলা যুবলীগের নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যেই মহানগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজন করা হয় সম্প্রীতি সমাবেশের। সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, মঠ, মন্দির, আশ্রম সহ বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে চট্টগ্রামেও শোভাযাত্রা বের করে মহানগর আওয়ামী লীগ। এই সময় নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতের মতো এবারও সব ধরনের সহিংসতা শক্ত হাতে প্রতিহত করবে আওয়ামী লীগ। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সম্প্রীতি সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। সম্প্রীতি কোনোভাবে যাতে বিনষ্ট না হয় সেজন্যই আমরা জনগণকে সাথে নিয়ে এই কর্মসূচি। আমরা শান্তি ও সাম্যের অসাম্প্রদায়িক বাংলাদেশ সে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতেছে প্রতিষ্ঠা। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গেই চলবে। আমাদের কোনো একটা অংশের যদি উপরে কোনো আঘাত আসে সেটি আমরা মেনে নেব না। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জড়ো হন ছাত্র মৈত্রী জেলা শাখার নেতাকর্মীরা। সম্প্রীতির দেশে যারা অশান্তি করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পরে প্রতিবাদী নাচ, আবৃত্তি ও চিত্রকর্ম প্রদর্শন হয়। এছাড়া যশোর, চুয়াডাঙ্গা, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা রোধে শোভাযাত্রা, মানববন্ধন সহ নানা কর্মসূচি করা হয়। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে দুপুরে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। এ সময় ধর্মীয় নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কুমিল্লার ঘটনায় সম্পৃক্তদের প্রকৃত তথ্য সংগ্রহ হচ্ছে বলেও জানান সচিব। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনীর পর সহিংসতা ছড়িয়েছে রংপুর সহ বহু জায়গায়। এর মধ্যে সক্রিয় হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা সংস্থাগুলো। আটক, গ্রেপ্তার হয়েছে অনেক। তবে মূল দুষ্কৃতিকারী কারা এখনো উন্মোচিত হয়নি সেই রহস্য। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনায় ঠাঁই পায় বিষয়টি। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় পুরো পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আগেই বলে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রিকে যে এটা একদম খুব স্টার্ন অ্যাকশনে যেতে হবে। যারা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই ধরতে হবে। পাশাপাশি একটা পরিষ্কার একটু জনগণকে একটু করতে হবে যে রিপারকেশন করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে এই যারা এগুলো সূত্রপাত করলো তাদেরকে আপনার অ্যাকশন নিতে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার পাশাপাশি ধর্মীয় নেতাদের এ ব্যাপারে এগিয়ে আসতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ধর্মীয় এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এটা জনগণের সাথে শেয়ার করার জন্য, যে ছোটখাটো টুইস্টিং কেউ করলেই যে এইভাবে রিয়াকশন করতে হবে এটা করা যাবে না। দেশের সাম্প্রতিক সবগুলো সহিংসতার ঘটনায় দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কুমিল্লার ঘটনায় সম্পৃক্তদের ব্যাপারে সরকারের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ থাকার ইঙ্গিত দেন মন্ত্রিপরিষদ সচিব। কুমিল্লার বিষয়ে আমার ধারণা যে খুব কুইকলি একটা ফাইন্ড আউট হবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কুমিল্লায় পূজা মণ্ডপে যারাই সহিংসতা চালিয়েছে তাদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। যে ঘটনাটি ঘটিয়েছে পূজা মণ্ডপে, আমরা তাকেও কিছু অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সে বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে, এদিকে সেদিকে যাচ্ছে, আমরাও তাকে ধরবো এবং কি ঘটনা, কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল আমরাও আপনাদের কাছে জানাবো।
রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ার হামলার নেতৃত্ব দেন স্থানীয় জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা রাশেদুল ইসলাম। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, মসজিদের মাইক ব্যবহার করে লোকজনকে তিনি উত্তেজিত করেন। আর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে অংশ নেওয়া অনেকেই পরিচিত, যাদের সবাই জামায়াত শিবিরের সঙ্গে জড়িত বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে মসজিদের মাইকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সবাইকে একত্রিত করেন স্থানীয় জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা রাশেদুল ইসলাম। মাঝিপাড়ার ক্ষতিগ্রস্ত অনেকেই এই অভিযোগ করেছেন। আর বেশিরভাগ হামলাকারী অপরিচিত হলেও অনেককে চিনতে পেরেছিল মাঝিপাড়ার মানুষ। পরিচিতদের সবাই জামাত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করছেন তারা। তার নাম হলো রাশেদ, এই পাড়া করিমপুরে একটা আতাউর নাম, আরো কয়েকজন আর কি পরিচিত লোক দল করে। হ্যাঁ, জামাত রাশেদ বলবে যে মসজিদে ইমামতি করে নাকি, মানে আজান দেয়। সে মনে করো মাইকেন দিয়ে এখানে মনে করো যে মুসলিদের সবাইকে বলছে যে সবাই আগিয়ে আসেন, এই যে মানে কি একটা যেন চাইছে নাকি এটা ধরার জন্যে, মানে মারামারি করার জন্য ডাকছে সে। আমরা তো মুসলমান হিন্দু ভাই ভাই, আমরা ভাবতাম না যে কোনোদিন হবে। এখন কি যে কোথা থেকে ঝড় আসলো, কি যে হয়ে গেল, আমরা নিজেই এটা মনে করেন যে কল্পনার বাইরে। ঘটনা বিশ্লেষণ করে একই কথা বলছেন পর্যবেক্ষকরা। একটা সময় দেখেছি যে যারা ছাত্র শিবির করে তাদের এক ধরনের উঁচু প্যান্ট পরা বা পাঞ্জামি পরা, এখন কিন্তু তারা জিন্স প্যান্ট পরছে। তারা কিন্তু তাদের চরিত্রটাকে এবং তাদের কৌশলটাকে একেবারেই পরিবর্তন করে ফেলেছে। আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে এখনই মন্তব্য করতে না চাইলেও সরাসরি ঘটনায় জড়িত শুধু নয়, এর পেছনে ইন্ধনদাতাদেরও বের করে এনে শাস্তি নিশ্চিত করার কথা বলছেন। তার দলীয় পরিচয় যা ইচ্ছা তা হোক না কেন, আমাদের হাত থেকে তার রেহাই নেই, তাকে আইনের আওতায় আসতেই হবে। ঘটনার পর থেকে জামাত শিবিরকে দায়ী করে তাদের বিচার চেয়ে মিছিল সমাবেশ অব্যাহত রেখেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। সোমবার রাত পর্যন্ত এই ঘটনায় জড়িত 46 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী কর্মসূচিতে বিএনপির হযবরল অবস্থা। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধনে অংশ নেননি কোনো কেন্দ্রীয় নেতা। প্রধান অতিথি হিসেবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আসার কথা থাকলেও বারবার ঘোষণার পরও আসেননি তিনি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে লন্ডনের নির্দেশনায় অপেক্ষায় না থেকে মানুষের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সাম্প্রতিক ইস্যু নিয়ে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে গণমঞ্চ নামে একটি সংগঠন। প্রধান অতিথি করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে আরও বেশ কয়েকজন নেতা। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েই রাজধানীর প্রেস ক্লাবের সামনে বেলা 11:30 নাগাদ শুরু হয় গণমঞ্চের জামায়াত। একে একে দলের বেশ কয়েকটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা নিয়ে। কথা বলেন তত্ত্বাবধায়ক সরকার আর নির্বাচন কমিশন নিয়েও, কিন্তু দেখা নেই প্রধান অতিথির। এরই মাঝে বারবার ঘোষণা দেয়া হয় প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দিবেন, তবে 1 ঘন্টা পেরিয়ে গেলেও দেখা মেলে না তার। পরে মহানগর নেতা আব্দুস সালামের বক্তব্য শেষ করে এক পর্যায়ে ঘোষণা দেন আসবেন না রিজভী আহমেদ। শেষ হয় আয়োজন। কোথায় আটকে আছে মামুন ভাই যাইছে, সেই লক্ষ্যে এগিয়ে যাবেন। আমরা অপেক্ষা করছি আমাদের রুহুল কবির রিজভীর জন্য। আজকের এই সভা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। এই দেশটাকে উচ্ছন্ন দেওয়ার জন্য আজকে লোক এরা এই দৃষ্টি অন্যদিকে দেওয়ার জন্য আজকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, লন্ডনের নির্দেশের অপেক্ষায় না থেকে বিএনপিকে মানুষের পাশে দাঁড়াতে হবে। লন্ডনের কবে ঘন্টা বাজবে সেটা লক্ষ্য না করে প্রতিটি জায়গায় তাদেরকে যাওয়ার জন্য আমি আহ্বান করছি। মানুষের আবেগ অনুভূতি বুঝে সেই অনুযায়ী আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, দীর্ঘ 18 মাস পর ক্লাসে ফিরলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেশন জট কমাতে ছুটির দিনেও পাঠদানের পরিকল্পনা। 3 দিন
আটকে থাকার পর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে ফিরতে শুরু করেছেন ৩ শতাধিক পর্যটক। দুপুরের মধ্যে তাদের টেকনাফে পৌঁছানোর কথা। বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে কক্সবাজারে আজও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুট আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সকালে ট্রলার চলাচলের অনুমতি দেয় প্রশাসন। এরপর 9টি ট্রলারে করে আটকে পড়া পর্যটকদের টেকনাফ পাঠানো হয় বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আবহাওয়া খুব সুন্দর পরিবেশ থাকায় রৌদ্র থাকায় আজকে প্রায় 8 থেকে 9টি ট্রলারের মাধ্যমে তাদেরকে টেকনাফের উদ্দেশ্যে নিরাপদে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করার ব্যবস্থা করতে পেরেছে। 3 দিন আটকে থাকার পর টেকনাফে ফিরতে পেরে খুশি পর্যটকরা। তবে ট্রলারে অতিরিক্ত যাত্রী নেওয়া এবং পর্যাপ্ত লাইফ জ্যাকেট না থাকাকে ঝুঁকি মনে করছেন তারা। 3 দিন আমরা বন্দী ছিলাম সেন্ট মার্টিনে। আবহাওয়ার কাছে নথি স্বীকার করেছিলাম, তাও এখন যদি ফিরতে পারছি জেনে ভালো লাগছে। নির্দিষ্ট পরিমাণ যে যাত্রী নেওয়ার কথা তার চেয়ে অধিক যাত্রী এখানে ট্রলারে বহন করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলকারী অবৈধ নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা এটা নিয়ে করছি যাতে অনুমোদনবিহীন ভাবে স্পিড বোট গুলো না চলে। আমরা অভিযানও দেওয়ার জন্য আমরা আলাপ আলোচনা করেছি, অভিযান আমরা দিব আর কি। সুজাউদ্দিন রুবেন, সময় সংবাদ, কক্সবাজার। বৈরী আবহাওয়ার জন্য পটুয়াখালীতে কুয়াকাটা সমুদ্র ও পায়রা বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল। জেলায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে দুর্ঘটনা এড়াতে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নোঙর করতে বলা হয়েছে। পাশাপাশি দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। টি-20 বিশ্বকাপে টিকে থাকার মিশনে রাতে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা কোচ ডমিঙ্গোর। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ওমানের মাস্কাটে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, সোহার, বাংলাদেশের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ মিশন কিন্তু এখন সুতোয় ঝুলছে বলা যায়। বাংলাদেশ এর আগেও কিন্তু 2014 টি-20 বিশ্বকাপে প্রথম রাউন্ড খেলেছিল, সেটা নিজেদের মাটিতে। সেবারও কিন্তু এরকম একটা অঘটনের শিকার হয়েছিল। তবে প্রথম 2 ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে গিয়ে হংকংয়ের কাছে হেরেছিল, যার কারণে বাংলাদেশ আসলে প্রথম ম্যাচ দুটি বেশ ভালোভাবে জিতে যাওয়ার কারণে সেটি আর তেমন কোনো প্রভাব পড়েনি। তবে এবার কিন্তু প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে এতটাই ব্যাকফুটে আছে এবং দলের আত্মবিশ্বাসও নিশ্চয়ই এখন খুবই বাজে একটা অবস্থায় আছে ক্রিকেটারদের। এর মধ্যে বোর্ড সভাপতি, কোচদের এক রকম নানা রকম কথা শোনা যাচ্ছে, নানা রকম কথা বলছেন। অনেকে বলছেন সিনিয়রদের সাথে বোর্ডের কোচের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং সেটা আরও স্পষ্ট হচ্ছে দিন দিন। এবং ব্যাটিং অর্ডারে অনেক অধিনায়ক যেমনটা চাচ্ছেন, অনেকে সিনিয়রদের অনেকে হয়তো বা সেটা মানতে চাইছেন না, এরকম অনেক কিন্তু গুঞ্জন আছে। তবে আমরা এটাই আশা করি যে আজকের ম্যাচে হয়তো বা সেই সবগুলোই তেমন কিছু হবে না, ভালো একটা ম্যাচ বাংলাদেশ পার করবে। একটু ওমান দলকে নিয়ে বলতে চাই, ওমান দলে গত ম্যাচে কিন্তু তারা 10 উইকেটের ব্যবধানে পাপুয়া নিউগিনিকে একরকম উড়িয়ে দিয়েছে। তাদের 2 ওপেনার আপনার যতীন্দ্র এবং আকিব, তারা কিন্তু দুজনে 50 পেয়েছিলেন, অসাধারণ খেলেছেন। তাদের বোলিং অ্যাটাকও কিন্তু খুবই বলা যায় টি-20 জন্য বেশ কার্যকর। তাদের দলে 2জন লেগ স্পিনার আছে, গত ম্যাচে খেলেছিলেন একজন আকিব, আরেকজন খাওয়ার আলী। একই সঙ্গে তাদের অধিনায়ক জিশান, তিনি কিন্তু তার বলা যায় দারুণ একটা ইনিংস, একটা বোলিং করেছিলেন, 4 উইকেট তুলে নিয়েছেন। এবং 2জন যে পেসার আছে তারাও শুরুতে কিন্তু ব্রেক থ্রো এনে দিয়েছিল। তো কোনোভাবেই ওমান দলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে বাংলাদেশ দলে পরিবর্তন আসবে, এটা তো গতকালকে বলেই দিয়েছেন কোচ। নাইম শেখ আজকে ওপেনিং করবেন। তবে ব্যাটিং অর্ডারে কিছু একটা পরিবর্তন দেখতে পারে। আমরা যদি সাকিব আল হাসানের কথা বলি, গত 7টি টি-20 ম্যাচ তিনি যে খেলেছেন বাংলাদেশ দলের হয়ে, এই 7 ম্যাচে তার স্ট্রাইক রেট কিন্তু 73, যেটা কোনোভাবেই টি-20-র সঙ্গে কিন্তু যায় না। একই সঙ্গে সাকিবের সঙ্গেও সেটা যায় না। যদিও এই 7 ম্যাচের ঠিক আগের 2 ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল 152, একদম একই রকমের স্ট্রাইক রেট, সেটা অস্ট্রেলিয়ার এগেনস্টে। তো সাকিব যে 3 নম্বরে স্ট্রাগল করছেন সেটা কিন্তু স্পষ্ট। আমরা যদি দেখি সাকিব নিষেধাজ্ঞা শেষে ফেরার পরে বোলিং খুবই ভালো করছেন, সেখানে আমরা কোনো সমস্যা দেখি না। তবে ব্যাট হাতে কিন্তু প্রায় দেখছি যে তিনি তার আগের ছন্দটা ফিরে পাচ্ছেন না, একটু স্ট্রাগল করছেন। আজকে ডেফিনেটলি বাংলাদেশের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসবে। একই সঙ্গে বাংলাদেশের আগে কিন্তু একটা ম্যাচ আছে স্কটল্যান্ড পাপুয়া নিউগিনি, সেই ম্যাচের যে উইকেটে হবে বাংলাদেশের ম্যাচটা সেম উইকেটে হবে। সো সেক্ষেত্রে
যদি বাংলাদেশ উইকেটটা আগের ম্যাচ দেখে যদি একাদশ কেমন হবে সেটা যদি সিদ্ধান্ত নেয়, ডেফিনেটলি শুধু নাম শিখ না আরও দু একটি কিন্তু পরিবর্তন আসতে পারে। তো আমার কাছে মাস্কাট থেকে এই ছিল সবশেষ খবর। ওমানের মাস্কাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। দীর্ঘ 18 মাস পর ক্লাসে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠী আর শিক্ষকদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ায় উচ্ছ্বসিত তারা। এদিকে দ্রুত সেশন জট কমাতে বন্ধের দিনও ক্লাস পরীক্ষা নেওয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ 18 মাস পর প্রাণ ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আবারও শুরু হয়েছে ক্লাস। পুরো ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর। মঙ্গলবার সকালে শাটল ট্রেনে চড়ে শিক্ষার্থীরা আসেন ক্যাম্পাসে। প্রায় 1.5 বছরের বেশি সময় পর প্রথম দিন বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ক্লাস হয়। বেশিরভাগ বিভাগে বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান থাকায় প্রথম দিন ক্লাস অনুষ্ঠিত হয়নি। সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেকদিন পরে আমি ক্যাম্পাসে আসছি, তাও আবার ট্রেনে আসছি। আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লাগতেছে। প্রায় 1.5 বছর বসা ছিলাম বাসায়, অনেকদিন পর আসলাম ক্যাম্পাসে, আসলাম সবসময় দেখা হচ্ছে, পরিচিত হচ্ছে, ভালো লাগতেছে। ফার্স্ট ইয়ারে তো 2 মাস মতো ক্লাস করতে পারছি, অত পরিচিত হয় নাই। ফার্স্টে এসে ভর্তির পর 1-1.5 মাস ক্লাস করছি, তারপরে তো আর ক্লাস হয় না ঠিক মতো, যার কারণে আসলে অনেক বড় একটা সেশন জট আমাদের। অনেক সেমিস্টার বাদ পড়ে গেছে এখনো পর্যন্ত, তো আশা করি ওনারা ভালো প্ল্যানিং করবে। এদিকে দীর্ঘদিন পর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পেয়ে খুশি শিক্ষকরাও। সুদীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম কখন ক্লাসে ফিরব, শিক্ষার্থীরা অপেক্ষা করছিল, সেটি আজকের অবসান হলো 18 মাস পর। আমাদের খুবই ভালো লাগছে যে সরাসরি ক্লাস নিতে পারবো। আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমাদের মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী সবাই খুব খুশি যে নিজেদের বিশ্ববিদ্যালয়ে এখানে প্রগতির চর্চা হবে, ছাত্রছাত্রীদের পদচারণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবার আগের মতো মুখরিত হবে, সবাই ক্লাস করবে, পরীক্ষা দিবে, তাদের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। সেশন জট কমাতে বন্ধের দিনগুলোতে বাড়তি ক্লাস নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 60% শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। করোনা মহামারীর কারণে গেল বছরের 23 মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পাড় ভেঙে খাল পরিণত হয়েছে নদীতে। বিস্তীর্ণ এলাকায় ভাঙনের কারণে নিঃস্ব হচ্ছেন পাড়ের বাসিন্দারা। পুলিশ বলছে প্রশাসনের নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর জেলা প্রশাসক বললেন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কঠোরভাবে দমন করা হবে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নুরশাদ আহমদ চৌধুরী। নদীর একুল ভাঙে অকুল গড়ে, প্রকৃতির এই নিয়মের বাইরেও মানব সৃষ্ট প্রকৃতির বিরুদ্ধচারণে নদী ক্ষেপে ওঠে। এমনই এক মানব সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন সিলেটের সদর উপজেলার চেঙ্গের খালের দক্ষিণ পাড়ের জমির মালিকেরা। অবৈধভাবে ড্রেজিং দিয়ে খাল থেকে বালু উত্তোলনের ফলে একরের পর একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে জায়গা ছিল প্রায় 27 কেয়ারের মতো জায়গা, তখন ওনারা বালু উত্তোলন করতে করতে প্রায় এখন 12 কেয়ার জায়গা আছে। আমাদের খামার বাড়ির সংলগ্ন বালু উত্তোলনের ফলে আমাদের খামার বাড়ির অর্ধেক জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আবেদন নিবেদন করেও স্থানীয় থানা কিংবা প্রশাসনের অসহযোগিতার কথা জানান ভুক্তভোগীরা। আর এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও বালু খেকোদের অপতৎপরতায় অসহায়ত্ব প্রকাশ করেন। এই চেঙ্গের খালটাকে এখন নদীতে তারা পরিণত করছে, প্রশাসন এ ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই অবৈধ বালু উত্তোলনটা যেন তাড়াতাড়ি বন্ধ হয়, এই জন্য আপনার মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি সরকারের যারা দায়িত্বশীল তাদের কাছে। বালু উত্তোলনকারীরা তফসিল বহির্ভূত এলাকা থেকেও অবৈধভাবে বালু উত্তোলন করছে স্বীকার করে জেলা প্রশাসক জানালেন তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ কোনো অফেন্স করে থাকে, অর্থাৎ নিয়মিতভাবে সীমানা অতিক্রম করে সীমানার বাইরে বালু অবৈধভাবে বালু উত্তোলন করে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সবসময় ব্যবস্থা নিয়ে থাকি, ভবিষ্যতে আমরা নেব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এসএমপির জালালাবাদ ও এয়ারপোর্ট থানার কান্দিগাঁও ও খাদিমনগর ইউনিয়নের নদীর পাড়ের কয়েক কিলোমিটার বসত ভিটা ও জমি নদী গর্ভে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। দেখা দিয়েছে বিভিন্ন স্থাপনায় মারাত্মক ফাটল। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। শুল্কমুক্ত পেঁয়াজ আমদানি শুরুর পর থেকে নাটোরের হাটগুলোতে পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজে দাম কমেছে
5 থেকে 6 টাকা পর্যন্ত। মাত্র 2 দিনের ব্যবধানে 55 থেকে 56 টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা। তবে কৃষক প্রতি কেজি পেঁয়াজের দাম সর্বনিম্ন 45 টাকার নিশ্চয়তা চান। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবিতে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর গত সপ্তাহে নাটোরের হাট বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে যায়। এতে 35 টাকা কেজির পেঁয়াজ বিক্রি হয় 58 থেকে 60 টাকায়। অতিরিক্ত দামের কারণে নাটোরের হাট বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যায়। এতে চলতি সপ্তাহের শুরুর দিকে দাম কিছুটা কমে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 55 থেকে 56 টাকায়। আর চলতি সপ্তাহ থেকে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দুদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। আমদানি বাড়লে দাম আরও কমে আসবে বলে দাবি ব্যবসায়ীদের। আমদানি বন্ধ হয়ে যাওয়ার কারণে দেশীয় পেঁয়াজের দাম 60 টাকা দরে বিক্রি হওয়া শুরু হয়েছিল। তবে ননলাগা সহ আশেপাশে হাট বাজারগুলোতে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে আপনার 55 থেকে 56 টাকা কেজিতে নেমে আসে। শুল্কমুক্ত আমদানি শুরু হওয়ার পরে 48 থেকে 50 টাকা পার কেজি এই দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে সরবরাহ বাজারে থাকার কারণে এই দাম আরও কমতে পারে বলে আমরা মনে করতেছি। তবে চলতি বছরের 12 এপ্রিল কৃষি বিপণন অধিদপ্তর প্রতি কেজি পেঁয়াজের দাম 40 টাকা নির্ধারণ করলেও কৃষকরা সে দাম পাননি। আর চলতি বছর উৎপাদন খরচ বৃদ্ধি হওয়ায় সরকার নির্ধারিত দাম না পেয়ে লোকসান গুনেছেন বলে দাবি কৃষকদের। 45 টাকার কেজির নিচে পেঁয়াজের দাম আসলে আমাদের 1 টাকা লাভ হবে না। কীটনাশকের দাম বেশি, কাজের মজুরের দাম বেশি, এভাবে পেঁচলে লাভ হবে না। যদি এরকমই বাজার থাকে তাহলে সরকার অন্য দেশ থেকে পেঁয়াজ নিয়ে আসে আমাদের খাওয়ার। গত বছর নাটোর জেলায় 62,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও এবার উৎপাদন হয়েছে 80,000 মেট্রিক টনের মতো। সময় সংবাদ, নাটোর। টাঙ্গাইলে বন বিভাগের আশ্বাসে সুগন্ধি কাঠ আগর বাগান করে এখন হতাশায় দিন কাটছে বাগান মালিকদের। 10 বছরে কোটি টাকা আয়ের কথা থাকলেও এখন গাছ কেটে প্রক্রিয়াজাত করার উদ্যোগ নিতে গড়িমসি করছে বন বিভাগ। এদিকে বন বিভাগ বলছে ঠিকমতো যত্ন না নেয়ায় বেশিরভাগ বাগানেই গাছগুলো বড় হয়নি। টাঙ্গাইল থেকে কাদের তালুকদারের রিপোর্ট, ছবি তুলেছেন রাশেদ খান। 2007 বছরে টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখীপুরে স্থানীয়দের আগর চাষে প্লট বরাদ্দ দেয় বন বিভাগ। এ সময় বাগান মালিকদের আগর চাষে 10 বছরে কোটি টাকা আয়ের কথা বলা হয়। বন বিভাগের কথায় আগর গাছ রোপণও করা হয়, কিন্তু বাগান মালিকদের স্বপ্ন যেন স্বপ্নই থেকে যাচ্ছে। বাগানের গাছগুলোর বয়স 10 পেরিয়ে 14 বছরের মতো হলেও বন বিভাগ গাছ কেটে প্রক্রিয়াজাত করার কোনো উদ্যোগ নিচ্ছে না। এতে চরম বিপাকে পড়েছেন বাগান মালিকরা। ব্যক্তিগত উদ্যোগে এসব গাছ কাটার নেই কোনো নির্দেশনা। তাছাড়া এখানে প্রক্রিয়াজাত করার কোনো কারখানাও নেই। এ ব্যাপারে এখনই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বাগান মালিকদের। বন বিভাগ থেকে আশ্বস্ত করা হয় যে আপনারা যদি আগর বাগান করেন তাহলে এখান থেকে লাভবান হওয়ার সুযোগ আছে। ওরা চারা লাগানোর পর্যন্ত ওদের শেষ, আর কোনো পরিচর্যা করে নাই। বন বিভাগের মাধ্যমে এই প্লটগুলো তাড়াতাড়ি দ্রুত একটা প্রসেসিংয়ের মাধ্যমে কাটার ব্যবস্থা করুক। বন বিভাগ বলছে ঠিকমতো গাছের যত্ন না নেওয়ায় আগর গাছগুলো সেভাবে বেড়ে ওঠেনি। তবে যেসব বাগানের গাছ বড় হয়েছে সেগুলো দ্রুতই প্রক্রিয়াজাত করা হবে। তাদেরকে আমরা বলবো যে তারা যেন আমাদেরকে জানায়, বা লিখিতভাবে হোক বা মৌখিকভাবে হোক, এবং আমরা নিজেরাও দেখে আগর যাতে তাদের যারা বেনিফিট পায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। জেলায় সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় প্রতি হেক্টর জমিতে একটি করে 112টি প্লটে সুগন্ধি কাঠ আগরের বাগান রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার্স ক্লাব ঢাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বিমান বাহিনীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে 12 তলা বিশিষ্ট এই ক্লাব স্থাপন করা হচ্ছে। ক্লাবটিতে বিমান বাহিনীর কর্মকর্তাদের জীবনযাত্রার মানোন্নয়নে অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ক্লাবের সাফল্য কামনা করে মোনাজাতে অংশ নেন বিমান বাহিনী প্রধান। স্মার্টফোনের স্ক্রিনে টাচ করে মুহূর্তেই খাবার দাবার কেনাকাটা কত কিছুই হচ্ছে, কিন্তু কখনো কি ভেবেছেন আপনার হাতে থাকা ফোনটি হয়ে উঠতে পারে ধর্ষণ ঠেকানোর হাতিয়ার? মুঠোফোনের বার্তা পেয়ে ঠেকাতে পারেন ধর্ষণের মতো জঘন্য অপরাধকে। তেমনই একটি অ্যাপ বাঁচাও।
20 বছর আগে ধর্ষণের শিকার হয়েছিল বোন। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় থমকে গিয়েছিল জালাল মির্জার পরিবার। তীব্র ক্ষোভ আর হতাশায় পৃথিবীটাকে তখন মনে হয়েছিল নরক। সেই থেকে একটি প্রত্যয় নিয়ে মাঠে নামেন জালাল মির্জা। আর কোনো বোন যেন এরকম দুর্ঘটনার শিকার না হন, তাই ধর্ষণের বিরুদ্ধে ঘোষণা করেন যুদ্ধ। তৈরি করেন বাঁচাও অ্যাপ। মাঝখান দিয়ে আমার আম্মাকে হারালাম। আম্মা এই 7 বছরে এই জিনিসটাকে মেনে নিতে পারেনি। আমাদেরকে ছেড়ে যাওয়ার আধা ঘন্টা আগেও আমার হাতে হাত রেখে বললেন যে তুমি এত বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার বাবা, একটা কিছু করতে পারো না? পারলে একটা মেয়েকে বাঁচাও, অসহায় মেয়েদেরকে বাঁচাও। তো এই যে বাঁচাও শব্দটা বললে এটা আমার কানে লেগেছিল। ওই দিন রাতে আমি ঠিক করলাম যে এই যে বাঁচাও নামে আমি একটা প্রকল্প করব। P2P বা পিপল টু পিপল মডেল ব্যবহার করা হয়েছে। বাঁচাও অ্যাপের সাহায্যে সহজে নিবন্ধন করে রেপ অ্যালার্ট বাটন চেপেই সাহায্য চাওয়া যাবে। এক ক্লিকেই সাহায্য চাওয়া নারীর কাছাকাছি পরিবার, বন্ধু, স্বেচ্ছাসেবক ও পুলিশের কাছে চলে যাবে বার্তা। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে সাহায্য চাওয়া নারীর অবস্থান নির্দেশ করবে। এক্ষেত্রে তার নম্বর গোপন রেখে টেক্সট বা অডিও কলেও যোগাযোগ করা যাবে। যাদের স্মার্টফোন নেই তাদের কথা বিবেচনা করে ইতিমধ্যে বাঁচাও বিটিআরসির কাছে শর্ট কোডের জন্য আবেদন করেছে, যা দিয়ে যে কোনো ফোন থেকেই সাহায্য চাওয়া যাবে। যাদের স্মার্টফোন নেই বা ব্যবহার করতে জানে না, তো তারা ওই শর্ট কোডটা দিয়ে SMS এর মাধ্যমে আমাদের এই সিস্টেমে যুক্ত হতে পারবে। তার এই মহৎ উদ্যোগে সঙ্গী হয়েছেন সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, আইন প্রয়োগকারী সংস্থা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রংপুরের পীরগঞ্জের মাঝিপল্লীতে হামলার পর সেখানে পরিদর্শনে গেছেন স্পিকার শিরিন শারমিন। সম্প্রতি সমাবেশে বক্তব্য রাখছেন তিনি। সরাসরি যাচ্ছি সেখানে। মাননীয় সংসদ সদস্য হিসেবে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি, তার একটা বড় কারণ হচ্ছে আপনাদেরকে জানান দেওয়া যে আমরা আপনাদের পাশে আছি। যত বড় বিপদই হোক, যত বড় দুর্যোগই হোক, আমরা সবাই একসাথে সেটার মোকাবেলা করব ইনশাআল্লাহ। এবং আজকে এই পীরগঞ্জ উপজেলায় যারা, এই উনি তো মমতাজ সাহেব, ওনাকে আসতে দাও। তোমরা তো লোক চেনো না, তোমাদের নিয়ে তো মুশকিল আছে আমার। আর তোমরা যারা মঞ্চে আসে দেখতেছো না যে সিনিয়ররা আসতেছে, আমার কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার কাছে মনে হয় যে এই ধরনের একটা নাশকতামূলক সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ করার মতো সাহস তারা কোথা থেকে পায়, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই বিষয়টির প্রতি আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব এবং মনোযোগ দিতে হবে। প্রথমত, আমাদের যারা প্রশাসনে আছে তারা সর্বাত্মক চেষ্টা করেছে। সেই রাত সন্ধ্যা থেকে তারা সেই ঘটনাস্থলে উপস্থিত থেকেছে। মাঝিপাড়াকে তারা মোটামুটি সুরক্ষিত রাখতে পেরেছিল সেই ফোর্স দিয়ে, এবং পরবর্তীতে রংপুর থেকে পুলিশ সুপার আরো বেশি ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। আমরা যখন দেখি যে পরিস্থিতি, তারা বিচ্ছিন্নভাবে আগুন ধরাচ্ছে এবং মাঝিপাড়া না, তার চেয়ে দূরে দূরে জায়গায় গিয়ে কয়েকটা বাড়ি যেখানে, সেখানে তারা বিচ্ছিন্নভাবে আগুন ধরাচ্ছে। তখন আমরা সেখান থেকে বিজিবি মোতায়েনের নির্দেশ দেয়া হয় এবং র্যাব নামানো হয় এবং ফায়ার সার্ভিসকেও পাঠানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটা বিষয় অবহিত আছেন এবং তার মাধ্যমে এই সকল নির্দেশ দিয়ে যাতে এলাকার মানুষের জান মাল সুরক্ষিত থাকে এবং কোনো ধরনের ক্ষতি না হয়, সেটার জন্য সর্বাত্মক ব্যবস্থা সেই সন্ধ্যা থেকে রাত অবধি আমরা নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারপরেও দুঃখজনক যে 28টা বাড়ি তারা এভাবে আগুনে পোড়া দিল। আমি যেটুকু জানি, আমি সারাক্ষণ ফোনে সংযুক্ত ছিলাম, ওসি আমাকে জানিয়েছিলেন যে তারা টিয়ার গ্যাস মেরেছেন, তারা ওপেন ফায়ার করেও মানে ওই যে জমায়েত লোকদেরকে ছত্রভঙ্গ করেছে। পরবর্তীতে তারা ঝোপে ঝাড়ে গিয়ে ছোট ছোট হয়ে এই ধরনের নাশকতার কাজ করেছে এবং অনেকেই তারা স্থানীয় লোক না, তারা বহিরাগত। তা আমার প্রশ্ন যে আমাদের পীরগঞ্জ উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল উদাহরণ ছিল,
আমাদের এইবারের দুর্গাপূজাতেও পীরগঞ্জ উপজেলার 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় 98টা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপন হয়েছে। কারণ কিন্তু তারপরে কেন এই ধরনের নাশকতার ঘটনা আমাদেরকে দেখতে হলো? কারা এই বহিরাগত? কেন তারা এখানে একত্রিত হয়ে এখানে প্রবেশ করেছে এবং এই ধরনের অগ্নিসংযোগ করেছে? তাদের সাথে নাকি পেট্রোল ছিল, এটা আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পেরেছি। আজকে সোহাগী রানী নামের একজন মহিলা, তিনি আমার সাথে কথা বলেছেন, তিনি আমাকে বলেছেন, আরো অনেকে বলেছে। তো এই যে তারা যে এই ধরনের নাশকতার মানে একটা পরিকল্পনা নিয়ে ঢুকেছে, এই পরিকল্পনার পিছনে কারা আছে আমি সেটাই প্রশাসনকে খুঁজে বের করার নির্দেশ দিচ্ছি। রংপুরের পীরগঞ্জের মাঝিপল্লী থেকে বক্তব্য রাখছেন স্পিকার শিরিন শারমিন। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখান থেকেই। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রা, অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান, জড়িতদের হার না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার আগে মসজিদের মাইকে উস্কানিমূলক বক্তব্য দেন মুয়াজ্জিন, দাবি গ্রামবাসীর, জড়িত জামায়াত শিবিরের স্থানীয় নেতাকর্মীরা। আমরা অপেক্ষা করছি আমাদের রুহুলের জন্য। সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী কর্মসূচিতে বিএনপি নেতাদের হযবরল অবস্থা, লন্ডনের নির্দেশনার অপেক্ষায় না থাকার আহ্বান জাফর উল্লাহর। এ ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।